আমি সঞ্জয় মুখোপাধ্যায় হেল্প এগেইনস্ট হেট্রেডের পেজ থেকে আমি আপনাদের কাছে এলাম। আজকের আলোচনার যে সুযোগ আমি আপনাদের কাছে পেয়েছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভারতের রাজনীতি কোন দিকে? সদ্যমাত্র শেষ হলো 2024-এর লোকসভা নির্বাচন, ফলাফল সবার জানা হয়ে গেছে। এই নির্বাচন পর্বে আমরা যা দেখেছি তথ্যগতভাবে সেটা সবার জানা হয়ে গেছে। সেই বিষয়গুলোকে নিয়ে একটু চর্চা করছি অন্যভাবে। যেগুলো আমরা দেখতে পাচ্ছি কম বা তথ্যের আড়ালে লুকিয়ে থাকা কিছু সত্য, যেগুলোকে আমরা দেখব যাতে আগামী দিনে আমাদের ভারতবর্ষের রাজনীতিকে এবং আমাদের অস্তিত্বকে, আমাদের ভবিতব্যকে বুঝে নিতে পারি। কোন দিকে চাইছে দেশের মানুষ তাদের সরকার কাজ করুক, আর কোন দিকে আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের সঙ্গে কাজ করছে বা তারা নিজেরা চলছে। এই একটা ব্যাপার যেখানে একটা পার্থক্য প্রত্যেকটা নির্বাচনই দেখা যায়, যে মানুষ যা চায় সেটা তারা বোঝে না, মানে রাজনৈতিক দলগুলো, ফলে তারা অনেকেই ভোট কম পায়, এবং যারা বোঝে তারাই মানুষের সমর্থন পেয়ে ক্ষমতায় আসতে পারে। এই স্বাভাবিক ব্যাপারটাকে আমরা অনেক সময় গুলিয়ে দেখি, অর্থাৎ গুলিয়ে দেখি এরকম যে রাজনৈতিক দলগুলো তাদের মেশিনারির মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে, পেটোয়া নানা রকম শক্তির মাধ্যমে প্রভাব বিস্তার করে জনমনকে প্রভাবিত করছে। আর আমরাও ভাবি যে আমরা আমাদের প্রয়োজনীয়তাকে কোথায় কাজে লাগালে সুবিধা পাবো সেটা ভেবে আমরা আমাদের মতন করে বেছে নিচ্ছি। এই দুটো পরিস্থিতি কিন্তু বাস্তব, এবং এর মধ্যে দিয়ে আমাদের দেখতে হয় যে শেষ পর্যন্ত ক্ষমতার সমীকরণে কোন রাজনৈতিক দলের হাত জনগণ ধরল, বা কোন রাজনৈতিক দলের মধ্যে জনগণ তার স্বপ্ন বা প্রয়োজনকে খুঁজে নিতে চাইছে। ঠিক এই অ্যাঙ্গেল থেকে, এই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা এই বর্তমানে এই যে ভোট শেষ হলো দুদিন আগে তার বিশ্লেষণটা করতে থাকি, তাহলে প্রথমেই যেটা বলতে পারবো যে এই ভোট প্রথমত একনায়কতান্ত্রিক একটি রাজনৈতিক ক্ষমতার উৎসের বিরুদ্ধে ভোট। নরেন্দ্র মোদী নিজেকে একনায়কতান্ত্রিক একটি ক্ষমতার কেন্দ্র হিসেবে এবছর যদি জিততেন সম্পূর্ণ মেজরিটি নিয়ে, তাহলে নিজেকে সাংঘাতিকভাবে প্রতিষ্ঠিত করতেন, এবং গণতন্ত্রের ওপরে একটা এখন ক্ষমতাতন্ত্র এবং ক্ষমতাতন্ত্রের ব্যক্তি ক্ষমতাতন্ত্র প্রতিষ্ঠিত হতো, ঠিক যেভাবে ইন্দিরা গান্ধীর সময় একটা আমরা দেখেছিলাম। কিন্তু ভারতের জনগণ বা ভারতের রাজনীতির গভীরতা, গণতন্ত্রের মূল্যবোধ এতটাই পোক্ত যে যতবারই কেউ না কেউ মানুষের উপরে বা গণতান্ত্রিক ব্যবস্থার উপরে নিজেকে দেখতে চেষ্টা করেছে, মানুষ তাকে টেনে নিচে নামিয়ে দিয়েছে। এটা কিন্তু এই দেশের গত স্বাধীনতার পর থেকে এই 77 বছরের রাজনীতির ইতিহাস, এবং সেটা অঙ্গরাজ্যেও দেখেছি, বৃহৎ দিক থেকে দেশের প্রেক্ষিতেও আমরা অনেকবার দেখেছি। সে বারবারই ইন্দিরা গান্ধীর কথা এই জন্য মনে হয়, কারণ তিনি নিজেকে একেবারে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ইন্দিরা মানে, এবং ভারত যেন একাকার, একটা মুখ, এবং এশিয়ার মুক্ত সূর্য বলে নিজেকে বাংলাদেশি যুদ্ধের সময় তার ভূমিকার পর তিনি সেটাকে নিয়ে নিজেকে গণতন্ত্রের উপরে নিজে একটা ইন্দিরাতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ঠিক একই রকম ভাবে আমরা এবারেও দেখেছি 10 বছর ক্ষমতায় থাকার পর একদম শেষ দিকে চলাকালীন মোদী নিজেকে অবতারের মতন করে নিজেকে প্রতিষ্ঠা করছেন, এবং রাজনৈতিক ক্ষেত্রে শুধু নিজের দল বা তার গণসংগঠন, জনসংগঠন যে আরএসএস, তাদের থেকেও নিজেকে যেন একটা আলাদা করে তৈরি করে একটা একক মেশিয়া হিসেবে, যে ভারতকে, ভারতের মুক্তিদাতা, অমৃতকাল সূচনা আর একজন নবকাণ্ডারী, যেন এই কলির অবতার হিসেবে তিনি অবতীর্ণ হচ্ছেন। এবং তিনি রাজনীতি করতে ঠিক আসছেন না, তিনি দেশের মুক্তি দিতে আসছেন, এরকম একটা ব্যাপার।
শুধু মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করবার যে দায়িত্ব রাজনৈতিক নেতার থাকবে একটি গণতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে, সেইটুকুর মধ্যে তিনি সীমাবদ্ধ থাকছিলেন না। আমার মনে হয় এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। কারণ ভোট যখন শুরু হয়েছিল তখন কিন্তু বিজেপির অবস্থান অনেক ভালো ছিল। इस बार 400 পার, এই যে আবেগের সঙ্গে এই যে স্লোগানটা তুলে দেওয়ার মতো একটা ফেভারেবল কন্ডিশন কিন্তু মোদীর নিজের পক্ষে ছিল। কিন্তু আজকে মোদীকে একটু আগে যখন এনডিএর মিটিং এ বসে কথা বলতে হচ্ছে, তার একেবারেই 100 কিলোমিটারের মধ্যে যেন আসতে না পারা সেই চন্দ্রবাবু নাইডু, অঙ্গরাজ্যে কিছুদিন আগেও তিনি জেল খেটেছেন এবং তিনি শেষ হয়ে গেছিলেন প্রায় 18টা মাত্র গতবারের বিধানসভায় তার আসন ছিল তার দলের, তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেছিল। সেই মানুষটার, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে টন্টিং করে বলেছেন যে এই তো তার হাত পা ধরতে হবে এখন, তো এই যে বিপর্যয়, এটা হচ্ছে মোদি ব্র্যান্ডের বিপর্যয়। আজকে এই ব্র্যান্ড শব্দটা ইন্ডিয়ান পলিটিক্সে ব্যবহার করা হচ্ছে, তার কারণ এটা একটা ওয়েস্টার্ন মার্কেটিং থিওরি। তো ওয়েস্টার্ন মার্কেটিং থিওরি কনজিউমারিজমের জন্য একটা ব্র্যান্ড ইমেজকে মানুষের মনে গেঁথে দেয় এবং ভাবলেই যেন মনে হয় যে আমার সেই মানে গলা খুসখুস করছে, তাহলে দুলালের তাল মিছিলটা খেতে ভালো হয়। সেই দুলালের তাল মিছিলের মতন আমাদের যদি কোনো সমাধান করতে হয়, আমাদের যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের জন্য যদি কিছু ভাবতে হয়, দেশ ভারত কিছু যদি অস্তিত্ব থাকতে হয় এবং ভারতবর্ষকে যদি বিশ্বের সমাজে দাঁড়াতে হয়, তাহলে এই যে দুলালের তাল মিছিলের মতন একজনই আছেন, তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। এই নরেন্দ্র দামোদর দাস মোদী এইরকম একটা ব্র্যান্ড হিসেবে নিজেকে তৈরি করেছিলেন, যিনি বিজেপি নন বা আরএসএস এর সেবক নন। প্রবলেমটা হচ্ছে এইখানে তার সঙ্গে আরএসএস এর দূরত্ব তৈরি হয়ে যায় এবং তার দলের সঙ্গে তার এই ক্ষমতাতন্ত্রের মধ্যে নীতিন গডকরির সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, যার রেজাল্ট কিন্তু 5খানা রাজ্যে এসে পড়ে। আজকে বিজেপি সংখ্যা কমে গেল আসন কেন? যদি একটু গভীরতর আলোচনা করা যায় তাহলে দুটো কারণকে আমরা সামনে রাখতে পারি। একটা অর্থনৈতিক কারণ, একটা হচ্ছে রাজনৈতিক কারণ। বিজেপির রাজনৈতিক কারণে যে আমাদের দেখতে পাচ্ছি তাদের পতন বলবো না, পিছিয়ে যাওয়া বলবো, সেটা যাই হোক, সেটা কিন্তু একটা কারণ। সেটা হচ্ছে তাদের দলীয় যে সংগঠনের নিয়মতান্ত্রিকতা, তার উপরে মোদী তান্ত্রিকতা প্রতিষ্ঠিত হয়ে গেছিল, যার ফলে সেই তান্ত্রিকতার অনিবার্য পরিণতিতে যা হয়, ট্রাস্ট ইস্যু তৈরি হয়ে যায়। সেটা হয়েছে নিজের দলের মধ্যেও এবং এনডিএ সহযোগী দলগুলোর সঙ্গেও। এবং বিজেপির সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গেছে, এনডিএ করতে আসলে বিজেপি সহযোগী দল হিসেবে থাকা যায় না, বরং বিজেপি তাদের জায়গাটা খেয়ে নেয়, তাদের ভোট ব্যাংক দখল করে নেয়, তাদের দলের নেতৃত্বের মধ্যে বিভাজন ঘটিয়ে দেয় এবং তারা মানে অন্যরা উইক হয়ে যায়। এর পরিণতিতে কিন্তু আজকে মহারাষ্ট্র হয়েছে, এর পরিণতিতে কিন্তু আমরা উড়িষ্যাতেও দেখেছি। উড়িষ্যাতে বিজেপি নিজে দখল করে ফেলেছে, মহারাষ্ট্র নিজে দখল করতে গিয়ে নিজে হড়কে গিয়ে 13টা আসন হারাল। শুধু এই একই কারণে যেখানে অন্য দল নেই সেখানে অন্য দলীয় নেতার কথা শোনা হবে না বলে মোদী এবং অমিত শাহ শেষ কথা বলি, কিন্তু রাজস্থান, হরিয়ানা, ঝাড়খণ্ডে তাদের যা স্টেট চিফ ছিলেন তাদেরকে বসিয়ে নতুন করে অন্যদের আনা হয়েছিল, যার ফলে ভোটের সময় তার ছোবল খেতে হয়েছে। রাজস্থানে তার জন্য 10টা আসনে, হরিয়ানাতে 5টা এবং ঝাড়খণ্ডে 3টে।
এবং এই যে কর্ণাটকে ওই সেই এনডিএতে যারা থাকে তাদেরকেই খেয়ে নেয় বিজেপি। এই থিওরিতে বিজেপির রাজনীতি শেষ পর্যন্ত বিভাজনটা আর বাড়িয়ে দেয়, যেখানে 4টে আসন তাদের চলে যায়। তাহলে 13, 10, 23, তারা মহারাষ্ট্রের 13, রাজস্থানের 10টা, হরিয়ানার 5টা, ঝাড়খণ্ডের 3টে এবং কর্ণাটকের 4টে, মোট 41টা আসন কিন্তু একটা রাজনৈতিক টানাপোড়েনের কারণে, অন্যতম কারণ, বড় কারণ, আমি বলছি না একমাত্র রাজনৈতিক কারণ, এর সঙ্গে অবশ্যই অর্থনীতি জড়িয়ে আছে, মানুষের বেকারত্ব জড়িয়ে আছে, বেকারত্বর সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষের দাম বৃদ্ধি, মধ্যবিত্ত মানুষের দেওয়ালের পিঠ ঠেকে যাওয়া, এগুলো কিন্তু সারা ভারতের সর্ব জায়গাতেই একটা জেনারেল ফ্যাক্টর ছিল। কারণ এটা ছিল মোদী, নির্মলা, অমিত শাহদের একটা কুশাসনের ফল। এই কুশাসনের ফলে তাদের যে গাঁটখরচা দিতে হবে এটা তারা বুঝতে পারেনি। ফলে আজকে তারা বুঝতে পারছে যে তাদের ইকোনমিক পলিসি কর্পোরেট ইন্ডিয়া তৈরি করার পক্ষে উপযুক্ত নয়। উপযুক্ত কর্পোরেট ইন্ডিয়ার পক্ষে হলেও তাদের এটা বুঝতে হবে তাদের পক্ষে ফিরে আসা তাদের সম্ভব না। ভোটের রাজনীতিতে গ্রামের ভোট 543টা আসনের মধ্যে, মাথায় রাখবেন 340টা আসন কিন্তু গ্রামে, আর 340টা আসনের মধ্যে সেখানে বিজেপি প্রাথমিক হিসেবে দেখা যাচ্ছে অর্ধেক আসনে হেরে বসে আছে। ফলে তাদের গ্রামীণ নীতি যে তাদের পতনের কারণ এবং গ্রামের মানুষের কল্যাণের বিরুদ্ধে তাদের অবস্থান, অর্থাৎ 100 দিনের যে কাজ, সেখানে বরাদ্দ কমিয়েছে তারা প্রত্যেক বছর। করোনার সময় মানুষের সবকিছু যখন বন্ধ ছিল তখন ভারতবর্ষের জিডিপি বাঁচিয়ে রেখেছিল, অর্থনীতিকে গ্রোথ দিয়েছিল, বৃদ্ধি দিয়েছিল একমাত্র কৃষকরা চাষ করে। করোনা যেতে না যেতেই তাদেরকে ভুলে গেল এবং আমরা দেখেছি কৃষকদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বিজেপি, যার ফলে তাদের পাঞ্জাব এবং হরিয়ানা এবং ভারতবর্ষের বহু জায়গাতে তাদের ভোট সমর্থন হারিয়েছে। এবং তারা অ্যাডামেন্ট ছিল, তারা যা হয় হোক দেখে নেব। দেখতে গিয়ে কি দেখেছে, শেষ পর্যন্ত অনেক পরে যখন বোধোদয় হয়েছে তখন ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি রেট বাড়িয়েছে, চাল গম কেনার খরচটা সরকারের তরফ থেকে রেটটা বাড়িয়েছে, কিন্তু তাতে কি আর হয়? ততক্ষণে কৃষক সমাজের সমর্থন এবং ট্রাস্ট হারিয়েছে। এবারের নির্বাচনে কিন্তু ট্রাস্ট একটা বড় ইস্যু, সেটা অর্থনীতির কারণে হোক, রাজনীতির কারণে হোক, বা তাত্ত্বিক কারণে হোক, বা কাস্ট পলিটিক্সের কারণে হোক, বা শ্রেণী সংগ্রামের দিক থেকে হোক। আমি এতগুলো দিক থেকে বলছি, তার কারণ এক একটা দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এক একটা তথ্য যা বলবার মতন বিষয়। কারণ সকলকে নিয়ে যদি বলা যেত ট্রাস্ট ইস্যু, গণতন্ত্রে তো এটাই আসল কথা, যে ট্রাস্ট যে পায় সে ফিরে আসে ক্ষমতায়, যে জনগণের ট্রাস্ট পায় না সে ক্ষমতায় আসতে পারে না, সে অনেক কিছু দিয়েও পারে না। যেমন জগমোহন ওয়াইএসআর কংগ্রেস অন্ধ্রপ্রদেশে এই আমাদের লক্ষ্মী ভাণ্ডারের মতন একটা ভাণ্ডার করেছিল এবং সেখানে পরাজিত হয়ে যাওয়ার পর বিদায়ী মুখ্যমন্ত্রী ভাষণে বলছেন যে আমি তো আমার রাজ্যের মা বোনেদের জন্য উজাড় করে দিয়েছিলাম, তবুও তারা কেন আমাকে সমর্থন জানালো না। দ্যাট ইজ দ্য ট্রাস্ট ইস্যু। অর্থাৎ কিছু পাইয়ে দিলেই যে ট্রাস্টটা পাওয়া যায় ঠিক না। ঠিক উল্টো দিক থেকে পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সুবিধা কি হয়েছে, কিন্তু এই যে 22 থেকে 29 হয়ে গেল, এটা কি কেবলই লক্ষ্মী ভাণ্ডার 500 থেকে 1000 টাকা হলো বলে? কারণ মানুষ তো একটাই, মানে মহিলাদের ভোটটা তো ডাবল হয়নি,
তাহলে বিভিন্ন জায়গায় মহিলাদের সমর্থন ছাড়াও তার কাছে কিন্তু অন্য দিক থেকে সমর্থন এসেছে, ফলে ভোট পার্সেন্টেজও বেড়ে গেছে। প্রায় 44-45% নাকি ভোট তারা পেয়ে গেছে। আমি নাকি বলছি কারণ এখন আমার কাছে অফিসিয়াল ফিগারটা আসেনি, কিন্তু এটা তো বোঝা যাচ্ছে যে 22 থেকে 29 হতে গেলে শুধু সংগঠন বা পাইয়ে দেওয়ার রাজনীতিতে এই 7খানা আসন বাড়ে না, তার পেছনে আরেকটা কিছু থাকে। সেটা হচ্ছে উল্টো দিকে যারা আছেন তাদের প্রতি ট্রাস্ট না করবার একটা কারণ, অথবা শাসকের প্রতি ট্রাস্ট থাকার একটা কারণ। এখানে দুটোই কাজ করছে বাংলায়, যার ফলে আমরা বাংলার ব্যাপারটা নিয়ে দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি যে কারণে ট্রাস্টটা পাচ্ছেন, ওয়াইএসআর সে কারণে ট্রাস্টটা পাচ্ছেন না। একই কারণে দেখতে পাচ্ছি উড়িষ্যায় 2.5 দশক ধরে ক্ষমতায় থাকার পর নবীন পট্টনায়ক কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছিলেন বলে এবারের ভোটে আগে, যে আমার আর উত্তরাধিকার কে আছে, তার সেই আত্মসহায়ক পান্ডিয়ানকে মুখে রেখে সামনে রেখে দল চালাবার দায়িত্ব দিয়ে তাকেই আগামী দিনের প্রজেক্ট লিডার তৈরি করে আলটিমেটলি কিন্তু নিজের গড় হারালেন, একেবারে দুর্গ হারালেন। আমি উড়িষ্যায় অনেকবার গিয়েছি, আমি সেখানে দেখেছি তার অসম্ভব জনপ্রিয়তা কি। রিক্সাওয়ালা থেকে শুরু করে হোটেল মালিক পর্যন্ত পুরীতে যদি আপনি কোনোদিন যান, গিয়ে দেখবেন নবীন পট্টনায়ক বলতে তারা অজ্ঞান। কিন্তু তার প্রতি এখন মানুষ অভিযোগ এই যায় যে বয়স হয়েছে, অসুস্থ মানুষ, তারপরে তো তার দলের কেউ নেই হাল ধরার। এই যে ট্রাস্ট, কার কাছে আমরা লাগামটা তুলে দেব, কে আমাদের ভবিষ্যৎটা দেখতে পারবে। গ্রামের ক্ষেত্রে মোদীকে ভবিষ্যতের নেতা হিসেবে গ্রাম ভারত মনে করেনি। ঠিক সেরকম ভাবে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলের যে সমস্ত ক্ষমতায় যারা ছিলেন তারা যেখানে ট্রাস্ট হারিয়েছেন, সেখানে কিন্তু বিজেপি তাদের সরিয়ে নিজের জায়গা তৈরি করতে পেরেছে। আবার বিজেপির নিজের অভ্যন্তরে যেখানে নিজের ট্রাস্ট রাখতে পারেনি, বা নিজের কোয়ালিশনের মধ্যে যেখানে ট্রাস্ট রাখতে পারেনি, সেখানে কিন্তু নিজের কারণে, নিজের রণনীতির কারণে হেরেছে এবং নিজের জায়গাটা খুইয়েছে। না হলে আজকে ড্যাং ড্যাং করে বিজেপি আসতেই পারে। কারণ দেখুন, মহারাষ্ট্রের 13টা আসনে, রাজস্থানের 10টা আসন, হরিয়ানা, ঝাড়খণ্ড 8টা, 41টা আসন মোট। এই জায়গাগুলো, আমি উত্তরপ্রদেশ বিহারের কথা পরে আসছি, শুধু এই 40টা আসন যদি বিজেপির সঙ্গে বিজেপি থাকতো তাহলে বিজেপির 280 হয়ে যেত, একক সংখ্যাগরিষ্ঠতা। আমি বলছি না সবকটাই, কিন্তু 2019 সালে এককভাবেই পেয়েছিল, এবং তার মধ্যে সবকটা না হলো অনেকখানি প্রায় পেয়েছিল, প্রায় 41টার মধ্যে না হলো 31টা পেয়েছিল। তাহলে 31টা হলো তো কিন্তু 270-72 হয়ে যাচ্ছে কাছাকাছি। তাহলে একক দক্ষতায়, একক ক্ষমতায় থাকার যোগ্যতা তার ছিল, কিন্তু সেক্ষেত্রে সে মানুষকে গুরুত্ব দেয়নি। ঠিক একইভাবে মানুষকে গুরুত্ব না দেওয়ার কারণে উত্তরপ্রদেশে 30টা আসন হারালো, পাঞ্জাবে কমসে কম 2টো গেছে, বিহারে 5টা গেছে, হরিয়ানাতে তো দুটোই রাজনীতি এবং অর্থনীতি দুটোই ফ্যাক্টর কাজ করেছিল তার। ফলে ওখানেও 42টা। এসব মিলিয়ে আমি হরিয়ানাটাকে বাদ দিলাম, আমি 30 উত্তরপ্রদেশ আর পাঞ্জাব আর বিহার মিলিয়ে 5 আর 2 37টা আসন। 37টা আসলে অর্থনীতির কারণে, শুধুমাত্র দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারি, অসাম্য এবং মানুষের প্রতি মানে উপেক্ষা, বুলডোজারের নীতি নিয়ে যেভাবে গণতন্ত্রকে পিষ্টিয়েছে, মানুষের মানব অধিকারকে পিষ্টিয়েছে, যোগী, এসবের বদলা মানুষ নিয়েছে। ট্রাস্ট তো গেছেই, সেখানে বদলা নিয়েছে, অর্থাৎ মাইনাস হয়ে গেছে, সেখানে ডাবল মাইনাস 42টা। এই যে যদি 40-80টা সিটের মধ্যে অন্তত যদি 50-60-50টা সিটও যদি পেয়ে যেত এনডিএ বা বিজেপি, আজকে নিজে এককভাবে ক্ষমতায় চলে আসতে হতো এবং এনডিকে দরকার হতো না। তাহলে এটা বোঝা গেল যে রাজ্য শাসন করতে গেলেও বা দেশ শাসন করতে গেলে, আঞ্চলিক দল হোক আর দেশের প্রধান দল হোক, ক্ষমতায় যাকে থাকতে হবে তাকে মানুষের ট্রাস্টটা অর্জন করতে হবে। আর ভোট পেয়ে গেলেই মনে করা যাবে না
যে আমি যা বলবো মানুষ সেই পথে চলবে, না হলে কিন্তু মানুষ বারবার সে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, সেই নীতি কিন্তু ভারতের জনগণ শেষ পর্যন্ত কথা বলে। সেই 1972 থেকে আজও পর্যন্ত এই 24 সাল 2024 ভারতের রাজনীতির এবং গণতন্ত্রের নির্বাচনের ইতিহাসটা কিন্তু তাই বলে। তারও আগে তাই, নেহরুর মৃত্যুর পরও যে নির্বাচন হয়েছিল সেটা ট্রাস্ট ইস্যু একটা কাজ করেছিল অল্প, সেটা অন্য কারণে, তার প্রেক্ষিত আলাদা ছিল। যখনই সরকার বদল হয়েছে বড়ভাবে, ইউপিও যখন চলে গেছিল, মনমোহন এবং সোনিয়াদের লিডারশিপে ট্রাস্ট ইস্যু কাজ করেছিল। কিন্তু এই ট্রাস্ট ইস্যুটা কেন তৈরি হয় আর কেন চলে যায়, এটার যদি ডিকোডিং না করা হয় তাহলে ভারতের রাজনীতি কি চাইছে আর কোন দিকে যাচ্ছে এটা বোঝা যাবে না। কারণ ট্রাস্ট তো সব কারণেই হারালে বা যে কোনো কারণেই হারালেই ক্ষমতা হারায়, এটা তো বাচ্চা ছেলে বোঝায়। তাহলে এটা বারবার বলার কি কারণ? বলার কারণ এই কারণে, সেটা আমি এবার ব্যাখ্যা করছি। পয়েন্ট 1, আমি দুটো ভাবে ব্যাখ্যা করছি এবারে নির্বাচনের। আমাকে ক্ষমা করবেন, আমার একটা ফোন এসে গিয়েছিল, ডিস্টার্ব করা ছিল না বলে সরি করে নিলাম। যেটা বলতে চাইছিলাম যে এবারে দেখুন, আমি অনেকগুলো স্তরে স্তরে ব্যাখ্যা করবো। কিছু তথ্য নিতে হচ্ছে আমাকে, এবারে আজকে প্রকাশিত সংবাদপত্রের তথ্য সামনে এনে সেগুলোকে বলতেই হবে, তাই জন্য নিয়ে এলাম। এরকম ব্যাখ্যাটা আমি নিজের মতো করে আপনাদের বোঝাচ্ছি কেন ট্রাস্ট ইস্যু স্তরে স্তরে বা বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে বিভিন্ন রূপে কিভাবে অ্যাক্টিভ হয়। আমরা যদি দেখি ভারতের রাজনীতি কোন দিকে যাচ্ছে, মানুষ কিন্তু দক্ষিণপন্থায় ট্রাস্ট রাখে। বামপন্থীরা অলমোস্ট দেশ থেকে নেই, দেশেই নেই, শুধু পশ্চিমবঙ্গে নয়, মোট 52টা আসনে সিপিআইএম প্রার্থী দিয়েছিল, মাত্র 4 জন জয়ী হয়ে লোকসভায় আসছে। 542-এর মধ্যে 4 জন বামপন্থী প্রতিনিধি। তাহলে বামপন্থার প্রতি বা বামপন্থার নিয়ে আমি আলোচনা করছি না, সেটা অনেক বড় ব্যাপার। কিন্তু বামপন্থী দল যে ইস্যুগুলোকে নিয়ে মানুষের কাছে যাচ্ছে, তাদের যাওয়ার পথ এবং পদ্ধতি বা কর্মগত ত্রুটি বা দক্ষতাহীনতা বা প্রচার না করতে পারার ক্ষমতায়, যে কারণেই হোক, বা বোঝাতে না পারার ক্ষমতায়, তারা কিন্তু মানুষের ট্রাস্ট অর্জন করতে পারছে না। আমি একবারে বললাম না যে বামপন্থার প্রতি মানুষের আস্থা হারিয়েছে তাই লোকে বামপন্থীদের ভোট দিচ্ছে না, আমি এই ধরনের কথাবার্তা বলতে পছন্দ করি না, তার কারণ বিশ্বাস করি না যে বামপন্থার প্রতি মানুষ আস্থা হারাচ্ছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি যে বাংলায় শুধু না, সারা ভারতবর্ষেই সিপিআইএম যে পদ্ধতিতে নির্বাচন করছে সেই পদ্ধতির মধ্যে ভুল আছে। তাদের সংগঠন নেই, বা সংগঠন না থাকলেও কিন্তু মানুষের ভোট পাওয়া যায় যদি মানুষ তাকে বিকল্প হিসেবে মনে করে। যেমন কংগ্রেস এবার মাত্র মানে আপনারা বললে বিশ্বাস করবেন না, কংগ্রেস ভাবতে পারেনি যে এতগুলো আসন পাবে। কারণ আমি দেখতে পাচ্ছি কংগ্রেস 328টাতে ভোট দিয়ে আসনে প্রার্থী দিয়েছিল, কিন্তু তারা গতবার পেয়েছিল বোধহয় 50-52, এবার তারা 99টা পেয়ে গেল। যদিও তাদের প্রার্থীটা দাঁড়িয়েছে বটে, কিন্তু তাদের মধ্যে কোনো সংগঠন বহু জায়গাতেই ছিল না। বিশেষত উত্তর ভারত এবং হিন্দি বলায় তাদের সংগঠন অবস্থা খুব খারাপ ছিল। এবং আজ যে উত্তরপ্রদেশে তাদের যে সঙ্গী অখিলেশ যাদব, আমি যে উত্তরপ্রদেশের ব্যাখ্যাটা করি দেখছি আসন সংখ্যায় দেখুন যে তারা মাত্র 6টা মাত্র সিট পেয়েছে।
38টা পেয়েছে অখিলেশ। অর্থাৎ নিজের গড়ে কিন্তু খুবই গড়, মানে নিজের যে দুর্গ হওয়া উচিত ছিল উত্তরপ্রদেশ, সেখানে বহুদিন আগের থেকেই সরে গেছে। মধ্যপ্রদেশে তো একেবারে নেই। মধ্যপ্রদেশের অবস্থা আরো খারাপ। আমি সংখ্যা দেখে বলছি, সম্ভবত 0, আমার যতটুকু সম্ভবত মনে পড়ছিল। সেন্ট্রাল, হ্যাঁ 0, ঠিকই, আমি তথ্যটা দেখে নিলাম 0। অর্থাৎ ওখানে 29টা সিট, 29টা সিট বিজেপি পেয়েছে। অথচ একসময় কিন্তু কিছুদিন আগেও কিন্তু মধ্যপ্রদেশে তাদের সরকার ছিল। রাজস্থানে আসুন, রাজস্থানে তাদের সরকার ছিল। সেখানে রাজস্থানে তারা কি করেছে? রাজস্থানে যদি আমি তথ্য খুলে দিচ্ছি একেবারে, রাজস্থানের 25টা আসনের মধ্যে কংগ্রেস 8টা পেয়েছে, আর তার জোটসঙ্গী একজন ছিল আরএলপি, সে একটা। তাহলে ক্ষমতায় থেকেও কিন্তু ট্রাস্ট ইস্যু যখন না থাকে, ট্রাস্ট ইস্যুতে সে কিন্তু সরে গেছে। আবার যেখানে তার ক্ষমতা, সে ট্রাস্ট ইস্যুতে উঠে এসছে, বিজেপি যেখানে ট্রাস্ট হারাচ্ছে, সেখানে মানুষ তাকে ধরে নিতে পারছে, কারণ তার প্রতি আস্থাটা আছে। তাই আছে বলে কিন্তু ফিরে পেয়ে গেছে সে মহারাষ্ট্রে অনেকখানি জায়গা, তাই না? তো আমি মহারাষ্ট্রের চিত্রটা দেখি একটু, বা অন্যান্য রাজ্যগুলো যেখানে কংগ্রেস ভালো করেছে, সেখানে সংগঠন ছাড়াও তারা কিন্তু এগিয়ে আসতে পেরেছে। মানুষের আস্থাটা বিজেপির কাছ থেকে তাদের দিকে চলে গেছে বলে। তো আমি একটু পরে দেখে বলছি, মানে এখানে চোখের সামনে এসে পৌঁছেছিলাম মহারাষ্ট্রের, যদি আমার জানা আছে 48টা আসন সেখানে, এবং 13টা তারা পেয়েছিল, 13টা। হ্যাঁ, তাদের জোটসঙ্গী কজন পেয়েছিল এটা খোঁজার জন্য আমি দেখছিলাম আর কি। এনসিপি এসপি 7টা পেয়েছিল, হ্যাঁ 7টা পেয়েছিল, আর তার উদ্ভব পেয়েছে 9টা। তাহলে 9 আর 7 16টা আসন ছেড়ে দিলেও 13টা কিন্তু আইএনসি মানে কংগ্রেস নিজেই দখল করতে পেরেছে, যদিও তাতে ক্ষমতা তারা ছিল না। এইটা একটা পয়েন্ট। অর্থাৎ ক্ষমতা থাকলেই যে ট্রাস্ট পাওয়া যায় তা নয়, বা ক্ষমতা না থাকলেও ট্রাস্ট পাওয়া যায়, বা সংগঠন না থাকলেও ট্রাস্ট এসে যায়, সংগঠন থাকলেও ট্রাস্ট আসে না। ট্রাস্ট ইজ দ্য মেইন ইস্যু। এবার এই ট্রাস্ট নির্মাণের পদ্ধতিটা কি ছিল, বা কার কেমন পদ্ধতি? যে যেভাবে বলতে চায় মানুষের কাছে এসে তার সুখ দুঃখে পাশে সাথী হতে পারে, সে সেভাবে তৈরি করতে পারে। বামপন্থীরা তাত্ত্বিকভাবে যেভাবে রাজনীতিকে ব্যাখ্যা করছেন, শ্রেণী সংগ্রামকে ব্যাখ্যা করছেন, দেশের রাজনীতি ক্ষমতা ইত্যাদিকে ব্যাখ্যা করছেন, প্রক্রিয়াকে ব্যাখ্যা করছেন, গণতন্ত্রকে, যে গণতন্ত্রের আশঙ্কা জায়গাগুলোকে ব্যাখ্যা করছেন, নিজেরা কিন্তু মানুষের কাছে তারা পাশে গিয়ে তার সুরাহার জায়গা হতে পারছেন না, যার জন্য মানুষ তাকে পাশে পায় না, তাই মানুষ তাকে ভোট দেয় না। কেরলেও কি এরকম অবস্থা? কেরলের অবস্থাটা সত্যি খুব চিন্তা। কারণ কেরলে 20টা সিট, সেখানে এলডিএফ ব্যালেন্স সিপিএম একটা মুছে গেল, সেখানে বিজেপিও একটা, ইউডিএফ ব্যালেন্স পুরোটা, বাকিটা অর্থাৎ 16টা, তার মধ্যে কংগ্রেস 14টা। কি করে হলো এটা? সেখানেও কিন্তু নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সিপিআইএম এর, এবং মানুষের কাছে সঙ্গে থেকে বা সংগঠন অসম্ভব শক্তিশালী রেখেও মানুষের কাছে ট্রাস্ট হারানোর একটা ব্যাপার। তাহলে আমরা এই নির্বাচন থেকে দেখতে পাচ্ছি মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে বিচার করে দেখে যে এই দলের উপর আমরা ট্রাস্ট রাখতে পারবো কি পারবো না। যেখানে রাখতে পারে সেখানে তারা ভোট দেয়, সে লক্ষ্মী ভাণ্ডারের মতো টাকা পেলেও দেয়, বা লক্ষ্মী ভাণ্ডারের মতো টাকা না পেলে ওয়াইএসআর যেমন দিয়েছিল পাইনি। ওয়াইএসআর বড় দুঃখ করে বলেছিল যে শেষ পর্যন্ত আমি, ওদের একটা স্কিমের নাম ছিল দক্ষিণ ভারতের নাম, সেই নামে যে আমি এত টাকা, এত কোটি টাকা দিলাম, তাদের কিছু হলো না। এত কোটি মানুষের, এত মহিলা, এত বোন, আমার ভাই বোনেরা, দিদিরা কিছু আমাকে দেখলো না। তাহলে এই কি আমি দুবার বললাম
কারণ একটাই বোঝানোর জন্য যে টাকা দিলে ট্রাস্ট পাওয়া যায়, আবার টাকা না দিলেও ট্রাস্ট হারিয়ে ফেলে, টাকা দিয়েও ট্রাস্ট হারিয়ে ফেলে। কল্যাণমুখী কর্মসূচি করেও মহল্লায় মহল্লায় ক্লিনিক তৈরি করেছে, ক্লাস রুমগুলোকে একেবারে বেসরকারি স্কুলের মতন করে সাজিয়ে দিয়েছে, মানে বিদ্যুৎ ফ্রি, সব খরচ হসপিটালের ফ্রি, পড়াশোনার খরচ তো ফ্রি, বোধহয় মহিলাদের জন্য বাসে টাসের সব খরচ ফ্রি যাতায়াতের। আপ সরকার তবুও 7টা ভোটের 7টা আসনের মধ্যে একটাও জিততে পারল না। কারণ ফ্রি পেলেই মানুষ, ভিক্ষে চেয়ে পেলেই ভোট দেয়। এই যে কথাগুলো আজকাল ফেসবুকে কেউ কেউ লিখছেন, তাদের রাজনৈতিক সচেতনতা নিয়ে আমার প্রশ্ন আছে। এই ভিক্ষে শব্দটা নিয়েও অত্যন্ত আপত্তিকর কথা। জনগণের এটা পাওনা, গণতন্ত্রের মধ্যে রাষ্ট্রের কাছ থেকে অনেক অধিকার আছে তার। তাই বহু দেশেই এগুলো দেওয়া হয়, রাষ্ট্রীয় অধিকার, রাষ্ট্রীয় কর্তব্য হিসেবে দেওয়া হয়। এবং ইউরোপের এগুলো, মানে ফ্রান্সেও দেওয়া হয়, সুইডেনও দেওয়া হয়, সুইজারল্যান্ডও দেওয়া হয়, নরওয়েতেও দেওয়া হয়, ঠিক আছে। এমনকি প্রচুর প্রচুর ভর্তুকি দেওয়া হয় আমেরিকাতেও, বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হয় তাদের কৃষকদের। আমাদের দেশে সরকারে গিয়ে সরকারের রাজনৈতিক দল যখন কোনো ভর্তুকি দেয় বা ভর্তুকির মতো করে কোনো স্কিমে, কোনো জনকল্যাণমূলক কর্মসূচিতে, সোশ্যাল সেক্টর স্পেন্ডিং যাকে বলে, সামাজিক কল্যাণ কর্মসূচিতে টাকা দেয় জনগণের হাতে সরাসরি, বা তাকে কোনোভাবে রেশনের মধ্যে দিয়ে হোক, আর যেভাবে ঘর করে তৈরি করে দেওয়া হোক, যেভাবেই হোক, সেরকম মনে হয় যেন ভিক্ষে দিচ্ছে, পাইয়ে দিচ্ছে, ভোটের মাধ্যমে টাকা দিয়ে ভোট করছে। এই নেতিবাচক দৃষ্টিতে না দেখা উচিত, কারণ এগুলো কিন্তু মানুষের প্রাপ্য। আর যারা এতকাল দেননি, 75 বছর ক্ষমতায় এসে থেকে, তাদের কাছ থেকে না পেয়ে যারা এখন দিচ্ছেন, বিভিন্ন রাজ্য দিচ্ছেন, বিশিষ্ট এখন আমাদের পশ্চিমবঙ্গে ইদানিংকালে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমলে, তার অনেক আগে এনটিনে আমরাও দেওয়া শুরু করেছিলেন হায়দ্রাবাদে, তার অন্ধ্রপ্রদেশে, তারপরে তামিলনাড়ুতে আন্নাডিএমকের নেত্রী জয়ললিতা প্রচুর দিয়েছেন, কর্ণাটকেও দেওয়া হয়েছে, সাউথ ইন্ডিয়া এই ব্যাপারে প্রচুর দিয়ে দেওয়ার রাজনীতিকে প্রতিষ্ঠা করেছে। এবং সেখানে কিন্তু দেওয়াতেই তারা যে ভোটে জিতে তা নয়। আর এআইএডিএমকে কিন্তু এখন জিরো, কারণ তাদের নেতৃত্বের প্রতি আস্থা নেই মানুষের। দেওয়াটা হলেই টাকার বিনিময়ে ভোট নেওয়া হচ্ছে বা পাইয়ে দিয়ে ভোট নেওয়া হচ্ছে। আজকের বাংলায় তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগগুলো যারা ভোট পাচ্ছেন না বলে করছেন, এটা ভুল ধারণা। আপনারা মানুষের পাশে থাকছেন না বলে মানুষ আপনাদের ট্রাস্ট করতে পারছে না। তা না হলে দুর্নীতির প্রচুর অভিযোগ ছিল তখন তৃণমূলের বিরুদ্ধে, মানুষ সেখান থেকে সরে এসে আপনাদের হাত ধরত। তৃণমূলকে ট্রাস্ট করবার মতন ফ্যাক্টরগুলো অনেক দুর্বল হয়ে গেছে, তবুও বামেরা সেই জায়গাটা দিতে পারছে না বলেই কিন্তু বিজেপি আজকে তার সংগঠন ছাড়াই, আমি বললাম না এক্ষুনি যে সংগঠন ছাড়াও কি করে আসন পাওয়া যায়, 12টা আসন পেয়েছে বিজেপি। কোথায় তার সংগঠনের জন্য পেয়েছে বলুন তো, একটা দুটো আসন ছাড়া। এমনকি যে মতুয়া ধামের মানুষ হয়ে শান্তনু ঠাকুর জিতে এসেছে বনগাঁ লোকসভাতে, তিনিও কিন্তু সংগঠনের জোরে জিতেননি বা মতুয়ার সমর্থন পেতেননি। বিষয়টা বুঝতে হবে, যে ট্রাস্ট ইস্যু। কারণ বনগাঁয় বিপরীতে তিনি দাঁড়িয়েছিলেন, মানুষ তাকে দেখেছে, একবার তিনি বিজেপিতে গেছেন, আর তিনি মানে তৃণমূলের জয়ী প্রার্থী হয়েও বিজেপিতে চলে গেছিলেন, এবং বিজেপি থেকে তিনি আবার ফিরে এসেছেন, বিজেপি থেকে ইস্তফা না দিয়েও আবার তিনি মানে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন। এক্ষেত্রে মানুষের ট্রাস্ট হারিয়ে ফেলে। এই যে বিষয়টা, আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করার জায়গায় নেই, আমি উদাহরণ হিসেবে ঘটনাটা বললাম। আমি বলতে চাইছি এটাই যে দলের টাকা দিয়েও ওয়াইএসআর পায়নি, প্রচুর উপঢৌকন আগে দিত এআইএডিএমকে, জয়ললিতা চলে যাওয়ার পর তার ক্ষমতা চলে যায় আস্তে আস্তে। ডিএমকে সেখানে একাই রাজ করেছে এবং 29 আসনের মধ্যে 29টাই পেয়েছে সাউথে।
মনে হচ্ছে তামিলনাড়ু 29টা, তো না সরি 39টা, 39টার মধ্যে ডিএমকে 22টা পেয়েছে, আর বাকি 9টা কংগ্রেস পেয়েছে। কংগ্রেসের সেখানে কিন্তু সংগঠন কম, কিন্তু কংগ্রেস পাচ্ছে, ডিএমকের সঙ্গে থেকে পাচ্ছে। ঠিক যেভাবে একইভাবে ট্রাস্ট ফিরে পেল চন্দ্রবাবু নাইডু, যার প্রতি মানুষ একেবারে ঘুরে দাঁড়িয়ে চলে গেছিল। কারণ চন্দ্রবাবু নাইডু ফিরে পেল আর একজন কুর্মী সম্প্রদায়ের বড় একজন অভিনেতা, বুঝতে হবে যে আমরা কিন্তু হ্যালো, জানি না বলি লাইকি হচ্ছে কিনা, আপনারা কি শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? যাই হোক, যেটা বলছিলাম, ট্রাস্ট ইস্যু নিয়ে আমি এতক্ষণ কথা বললাম। আমি সংক্ষেপে শেষের পর্বে চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক ফ্যাক্টরের জন্য উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার, হরিয়ানাতে বিজেপির আসন খোয়ানো, রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব ইত্যাদির জন্য মহারাষ্ট্রে, রাজস্থানে, হরিয়ানা, ঝাড়খণ্ডে, কর্ণাটকে আসন ক্ষমতা হারানো, এসবের ফলে ভারতের রাজনীতি কি সত্যি হিন্দুত্ব থেকে সরে যাবে? ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ভোট আদায় করবার যে কৌশল, সেটাকে ত্যাগ করবে বিজেপি? করবে কিনা জানি না, কারণ একটা কথা আছে, যার যে শোনে না সে শোনে না। কিন্তু এটা দেখা যাচ্ছে যে খোদ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ যেখানে হলো, সেখানেও কিন্তু বিজেপি পরাজিত, ফৈজাবাদের ঘটনা দেখে। তো আমাদের এটাই বক্তব্য যে ধর্ম, রাম, এগুলো দিয়ে মানুষের আস্থা অর্জন করা যাবে না। মানুষের হাতে কাজ দিতে হবে, মানুষকে ভালো রাখতে হবে, মানুষকে দ্রব্যমূল্য আগুন থেকে বাঁচাতে হবে। ভোট হতে না হতেই, যেদিনকে ভোট শেষ হলো 4 তারিখ, যে রেজাল্ট হচ্ছে, ভোট শেষ হওয়ার 2 দিন পর, তার আগে 3 তারিখে ভোট শেষ হলো, 2 তারিখে না 1 তারিখে, 1 তারিখে শেষ হলো, 2 কিংবা 3 তারিখেই ভারত সরকার ঘোষণা করলো সারা ভারতবর্ষে রোড ট্যারিফ, রোড ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো, টোল ট্যাক্স। যত ট্রাকে করে জিনিসপত্র আসে সবাই টোল ট্যাক্স দিতে দিতে আসে, ফলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, এবং সবাইকে আমাদের দাম চুকাতে হবে আজকেই থেকে। অথচ রিজার্ভ ব্যাংক ভারত সরকারকে 2,10,000 কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে শুধু এই বছরে, যেটা ভারত সরকারের বাজেটে ছিল 1,00,000 কোটি টাকা পাবে, সেখানে তাকে ডবলের বেশি দিয়েছে। অর্থাৎ আর্থিক ঘাটতি আছে বলে, উপায় নেই বলে রোড ট্যাক্স বাড়াতে হচ্ছে তা নয়। তার 7 দিন আগেই টাকা সে পাচ্ছে, জেনে গেছে এবং দেওয়া শুরু হয়ে গেছে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে। কোন রকম আর্থিক অভাব ছাড়াই সরকার কি করলো, ভোট হয়ে যাবার পর তারা ভাবছে ইসবার 400 পার। তখনও সেই তৈরি করা এক্সিট পোলের মোহ ছড়ানোর পরিকল্পনা হচ্ছে, আর মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে প্রতিটি লরি পিছু, ট্রাক্টর পিছু, ট্রাক পিছু মানে কর বাড়িয়ে দিয়ে এগুলো আমাদের কাছ থেকে আদায় করা হবে। তো এইভাবে আমরা ক্রমশ যদি পিছু হতে থাকি, আমরা সাধারণ মানুষ, তাহলে কোন সরকারের কাছে আমরা আস্থা রাখতে পারি? সেই জন্যই কিন্তু মানুষ আজকে রাহুল গান্ধীকে বেছে নিয়েছে। অনেক অনেক জায়গায় যেখানে যেখানে বিজেপি এই অপশাসনকে নিজের ভুলে প্রতিষ্ঠা করেছে। হয়তো দেখা যাবে এবারের নির্বাচনে, এখনই অলরেডি বলা শুরু করে দিয়েছে, নির্বাচনের ফলাফল দেখে বিদেশি রেটিং এজেন্সিগুলো এবং ইকোনমিস্টরা, ইকোনমিক ব্রোকারেজ ফার্মগুলো, যে এবারে আগামী যে বাজেট হতে চলেছে তারা নিঃসন্দেহে গ্রামমুখী হবে, এবং এই সরকার নতুন যে মোদী তৃতীয়বারে ক্ষমতায় আসলে যে সরকার
চালাবেন তার উদ্দেশ্য হবে গ্রামমুখী এবং সাধারণ মানুষকে কল্যাণ করার মুখী একটা সরকার চালানোর চেষ্টা করা হবে। তাদের ফলে কর্পোরেটদের লাভ কম হবে এবং তাই জন্য কর্পোরেটরা বুঝে শুনে এদেশে এবার লগ্নি করুক। এবারে কিন্তু এবার ভারতের জনগণের জয়। গণতন্ত্র যে প্রকৃতই লোকতন্ত্র, কর্পোরেট তন্ত্র নয়, সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল। ভারতের রাজনীতিতে যে কর্পোরেটের টাকায় ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কর্পোরেটের স্বার্থ দেখে জনস্বার্থকে বিসর্জন দিয়ে একটা দুষ্ট চক্রের রাজনীতি তৈরি হয়েছিল গত 10-15 বছর 20 বছর ধরে, যার প্রভাব আমরা দেখছি গত 2 দশক ধরে। এমনকি সেটা বিধানতের আমরা উত্থান দেখেছি নিয়মগিরিতে, সেটাও ছিল ইউপিএ 1 এর পরে, ইউপিএ 2 এর আমল থেকে তার উগ্র প্রকাশ। আমরা কয়লা কেলেঙ্কারিও দেখেছি, আমরা তারপরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ সেগুলো বাতিল হয়। আমরা দেখেছি পাইয়ে দেওয়ার রাজনীতি কর্পোরেটকে কিভাবে, সেটা কংগ্রেস আমল থেকেই শুরু হয়েছিল। এবার কিন্তু আর মোদির পক্ষেও সেটা করা সম্ভব হবে না। গত 10 বছর এককভাবে সেটা রাজত্ব করার পর থমকে গেলেন। এরপর যেটা বলার বক্তব্য, আগামী দিনের ভারতের রাজনীতিতে মোদি আসুক আর রাহুল আসুক, দুজনেই কিন্তু ধাক্কা খেয়েছে একবার করে। ইউপিএ 1 এর সময় সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কর্পোরেটের সঙ্গে দহরম মহরম করে যেভাবে দেশ চালাতে গিয়ে মানুষের উপরে করের রাজত্ব এবং দুর্নীতির রাজত্ব তৈরি করেছিলেন, তার বিকল্প হিসেবে মানুষ যখন আচ্ছে দিন পাবে ভেবে মোদীকে বেছে নিয়ে তারপর মোদীর একনায়কতান্ত্রিক উগ্র গণতন্ত্রহীনতাকে দেখেছে এবং যে ধর্মীয় বিভাজনের মধ্যে থেকে মুসলিম বিরোধী কথাবার্তা বলে ভারতের জনগণকে আহত করেছে মানসিকভাবে। কারণ কোনো হিন্দু চায় না কোনো তার মুসলিম বন্ধু সম্পর্কে খারাপ কথা শুনতে, কোন মুসলিম ছেলেরা বিশ্বাস করে না যে তার হিন্দু বন্ধুটা তার বুকে ছুরি মারবে। এইখানে যে সামাজিক বিভাজনের রাজনীতিটা করে ভোট বাক্সকে বড় করার জন্য নরেন্দ্র মোদী ভোট চলাকালীন যে কথাগুলো বলেছিলেন, সেগুলো কিন্তু আলটিমেটলি দেখা গেল মানুষের রায়ে প্রত্যাখ্যাত হয়েছে। অর্থাৎ 3টে কথা বলবো, কর্পোরেট রাজনীতির দুষ্ট চক্র এবার থমকে যাবে। বামপন্থীরা যদি মনে করে কেবল তাত্ত্বিক আচরণ আলোচনা করেই ভোটে জিতবে, তাদের থমকে যাওয়া উচিত। নতুন করে মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত। সেই শিক্ষা তারা এবারের বার্তায় নিশ্চয়ই পাবেন। আর তৃতীয়ত, বিএসপি দলিত রাজনীতি করা, একটি দলিতের মাসিয়া হয়ে উঠে আসা দল, তারা একটাও ভোট হয়নি। গোটা ভারতবর্ষে তারা কংগ্রেসের চাইতে বেশি আসন পেয়েছে, আসনে প্রার্থী দিয়েছে, কিন্তু তারা একটাতেও জিততে পারে। এবং আর প্রার্থী দেওয়ার তারা ছিল বিজেপির পরেই, মানুষ তাদের ভোট দেয়নি। উত্তরপ্রদেশও তারা কিছু করতে পারে। এবং এআইএডিএমকের মতন দল, আঞ্চলিক দল, একটাও ভোট পায়, একটাও আসন পায়। এবং বিজেপি নর্থ ইস্টে প্রায় আউট। এতগুলো রাজ্য, অরুণাচল প্রদেশে বিজেপি কেবলমাত্র দুটো আসন পেয়েছে, আর আসামে বিজেপির 9টা আসনে এবং অপর একটা নিয়ে আছে কিছুটা। বাকি মণিপুরে 0, মেঘালয়ে 0, সিকিমে 0, নাগাল্যান্ডে 0, দাঁড়াতেই পারেনি সেখানে, এনডিএর যা দাঁড়িয়েছিল সেটা 0, আর মিজোরামও নেই। শুধু আছে ত্রিপুরা, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল আর আসামে।
কিন্তু মণিপুরে কতবার গেছেন এই উত্তর ভারতে নিজের ক্ষমতা বাড়ানোর জন্য কতবার গেছেন মোদী? ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী অতবার যান না। গেলেই যে মানুষ তাকে কাছে টানে তা নয়, কারণ ট্রাস্ট তৈরি করতে গেলে পলিসি চেঞ্জ করতে হয়। এবারে ভারতের রাজনীতিতে যেই আসুক ক্ষমতায়, তাকে মানুষের স্বার্থে রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করতে হবে এবং অর্থনৈতিক নীতি নিতে হবে, নইলে দেশের রাজনীতিতে মানুষ তাকে ক্ষমা করবে না। এটা প্রমাণিত সত্য। প্রত্যেকটা রাজ্যের রাজনীতি থেকে, প্রত্যেকটা অঞ্চলের রাজনীতি থেকে উঠে আসা তথ্য সে কথাই বলছে। তা না হলে আজকে বিজেপি প্রায় 44% ভোট পেয়েছে, পেয়েও একক মেজরিটি পেল না। সরি, 44% এনডিএ পেয়েছে টোটাল, বিজেপি পেয়েছে 38%। তাও তারা পেল না। কেন পেল না? তার কারণ আঞ্চলিক দলগুলোর সঙ্গে শুধুমাত্র গঠজনা দিয়ে এতকাল রাজনীতি করে, ক্ষমতার ভাগাভাগি করে, যেভাবে মানুষকে ঠকিয়ে ক্ষমতাতে এসে ভুল বুঝিয়ে কর্পোরেটের সাহায্য নিয়ে, কর্পোরেটের স্বার্থ দেখে পার্টি ফান্ডের চাঁদা তুলে রাজনীতি হয়েছে, সে রাজনীতির পরাজয় এবছর হল। গণতন্ত্রের জয় হল। নইলে 36.6% ভোট পেয়েও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারল না ভারতীয় জনতা পার্টি। এই কারণে এবং আজ ইন্ডিয়া ব্লক মাত্র 24% মানুষের কাছ থেকে, 24.5%, 24.4% মানুষের কাছ থেকে সমর্থন পেয়েছে। ইন্ডিয়া ব্লকের মূল কাণ্ডারি কংগ্রেস। এনডিএ পেয়েছে 44%, আর ইন্ডিয়া ব্লকের সকলে মিলে পেয়েছে 40%। তার মধ্যে বিজেপি পেয়েছে 36.6, আর কংগ্রেস পেয়েছে 24.4%। কিন্তু বাকিদের দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে মানুষের কাছে কিন্তু এই মুহূর্তে বিজেপি ক্ষমতায় এলো, অনেক বেশি কাছে এসে গেছে রাহুল গান্ধী। মোদি ফ্যাক্টরটা কিন্তু, মোদি ব্র্যান্ড শেষ। এই ভারতবর্ষের রাজনীতির গণতন্ত্রের প্রতিষ্ঠা মানুষই করে দিয়ে গেছে। এখানে কোনো একক নেতার ব্র্যান্ড চলে না, মানুষের শেষ কথা। ধন্যবাদ।